যে কোনো ডিফেন্সের মধ্যে এরকম কোনো ডিস্টারবেন্স এটা ঘটাইতে হলে আপনাকে অনেক লম্বা সময় একটা প্রিপারেশন দরকার হয়। ডেফিনেটলি এটা 4 থেকে 5 বছরের একটা প্রিপারেশন করা একটা কাজ। সেটার সূত্রপাতটাই আমি আপনাকে বললাম 2005-এ আমার সন্দেহ। সেখান থেকে আমি খুব স্পষ্ট করে বলতে পারি যে এটা হঠাৎ করে ঘটে যাওয়া এবং ডাল ভাত নয়, এটা স্পেসিফিক্যালি কোনো একটা সংস্থা দ্বারা খুব ডিজাইনড ওয়েতে কমপ্লিট করে একটা কাজ করা। সেই ডিজাইন কাজটা আপনি আর আমি আমার পক্ষে এইখানে এই অনুষ্ঠানে মন্তব্য করে শেষ করা সম্ভব না, কারণ এটা একটা আরেকটা সংস্থারই কাজ এটাকে সঠিকভাবে তদন্ত করে সেই তদন্ত প্রতিবেদনে তুলে ধরা যে ঘটনাটা কে ঘটাইছিল, কিভাবে ঘটাইছিল এবং কোন পর্যায়ে এটা পর্যন্ত কে কে দোষী সাব্যস্ত হয়। তাহলে এটাকে আমরা বলতে পারি নিঃসন্দেহে পরিকল্পিত হত্যাকাণ্ড। অবশ্যই, কোনো সন্দেহ নাই যে পরিকল্পনা ছাড়া এ ধরনের কাজ সম্ভব না। কারণ আপনি আবার একটু খেয়াল করে দেখেন, যে কোনো ঘটনা যখন ঘটে, আমরা কোথাও যদি থানাতে জিডি করতে যাই, একটা সাধারণ পুলিশের কাছে গেলে পুলিশ আপনাকে প্রথম প্রশ্ন যেটা জিজ্ঞেস করলে ঘটনাটা কোথায় ঘটছে। সো আমাদের এই ঘটনাটা কোথায় ঘটছে? বাংলাদেশের সেন্ট্রাল একটা ক্যাপিটালের ঠিক মিডল অফ দ্যাট পিলখানায় ঘটছে। তো পিলখানায় ঘটানো এত বড় একটা হত্যাযজ্ঞ ঘটাবে, তারা হেঁটে হেঁটে বাড়ি চলে যাবে, এই ধরনের চিন্তাভাবনা নিয়ে নিশ্চয়ই কেউ হত্যা করতে যায় নাই ওখানে। তো যে হত্যা করতে গেছে সে জানতো যে সে হত্যা করার পরে সেফলি এখান থেকে বের হয়ে যেতে পারবে, সে জানতো এবং সেটা ট্রেন ছিল এবং সেটা পরিকল্পিত ছিল। এবং আপনি যে সূত্রপাতটির কথা বলছিলেন 2005 সালে সম্ভবত আপনার যখন পিডিআরে ছিলেন, আপনার যে সন্দেহটা হয়েছিল এবং আপনি বলছিলেন যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেরই কোনো সাবেক তখনকার যে তৎকালীন একজন কর্মকর্তা আপনাকে বিভিন্ন অফার দিয়েছিল। তো এটা আসলে প্রথমত জানতে চাই যে অফারটা কি ছিল, এবং দ্বিতীয়ত হচ্ছে অন্য একটি দেশের সামরিক কর্মকর্তা আমাদের দেশের একজন কর্মকর্তাকে মানে বেনিফিটেড কিভাবে, মানে এটা সম্ভব কিভাবে যে সে আপনাকে কোনো বেনিফিট এই দিতে পারে? বিষয়টা ডেফিনেটলি মানে রেগুলার একটা বিষয় না, এটা একটা ঘটনা, ছোট একটা ঘটনা যেটা আমার সাথে ঘটে গেছে। কিন্তু আমার সাথে ঘটে যাওয়ার বিষয়টাকে আমি যতটুকু দেখি তার থেকে বিষয়টা আপনাদের কাছে যে জিনিসটা বোঝার বিষয় হলো সেটা হচ্ছে তখনই তারা আমাদের দেশের সামরিক বাহিনী নিয়ে তাদের যথেষ্ট আগ্রহ আছে। যে এই আগ্রহটা কি? আগ্রহটা হচ্ছে এই বাহিনীটাকে দুর্বল করতে হবে, সেনাবাহিনীকে দুর্বল করতে হবে। কেন দুর্বল করতে হবে? কারণ একটা পার্শ্ববর্তী দেশের সেনাবাহিনী যদি অনেক স্ট্রং হয়ে যায়, তাদের সার্বভৌমত্ব বেড়ে যায়। সেনাবাহিনীর কাজই একটাই, সেটা হচ্ছে আপনার সার্বভৌমত্বকে রক্ষা করা। তো আপনার সার্বভৌমত্ব যখন স্ট্রং হয়ে যাবে তখন আপনার বার্গেনিং পাওয়ার বেড়ে যায়। তখন আপনি কি বাণিজ্যে বার্গেনিং করবেন, অর্থনৈতিক বার্গেনিং করবেন, আপনি করিডোর নিয়ে বার্গেনিং করবেন, নাকি আপনি সমুদ্র জয়ের জন্য বার্গেনিং করবেন, এইগুলো বেড়ে যায়। তো এই বিষয়টা আমি যেভাবে দেখি সেটা হচ্ছে আমি যখন থেকে যে সময় সমসাময়িকের সামরিক অফিসার ছিলাম, বাংলাদেশের এই সময়টা ছিল গোল্ডেন সময়। কেন গোল্ডেন সময় বলবো? এই সময় একদম বাংলাদেশি রিয়েল অফিসার্স তৈরি হয়েছে, একটা রিয়েল মিলিটারি তৈরি হয়েছে। ইকুইপমেন্টসের দিক থেকে বলেন, ট্রেনিংয়ের দিক থেকে বলেন, দেশপ্রেমের থেকে বলেন, আমরা অনেক দূর আগে গিয়েছিলাম। এবং ইউএনএ আমাদের এই রেকগনিশনসটা খুব স্ট্রংলি চলে আসছিল, যেখানে আমাদের পার্শ্ববর্তী দেশরা আমাদের সাথে কম্পিট করতে পারে নাই। তো এই সবের দিক থেকে তাদের একটা ডেফিনেটলি এটা একটা ভীতিকরও তাদের জন্য হতে পারে, যে তারাও মনে করতে পারে যে আমরা কি তাদের জন্য কোনো অ্যাটাকিং পাওয়ার তৈরি হয়ে যাচ্ছে কিনা।